ডিসেম্বর থেকে জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব মত সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের। আগামী সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালো বিএনপি। নির্বাচনের দাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে অভিযোগ তারেক রহমানের। আওয়ামী লীগের বিচার ও কার্যক্রম নিষিদ্ধে এনসিপির সমাবেশ। নারী সংস্কার কমিশন বাতিল না করলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। আওয়ামী অর্থায়নে গুজবের চ্যালেঞ্জে সরকার। নির্বাচন ঘিরে আরও বাড়ার শঙ্কা প্রেস সচিবের, জানালেন সেলফ সেন্সরশিপে 3 সাংবাদিকের চাকরিচ্যুতি। এবং পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপ, জড়িত অভিযোগের পর এবার আইএসআইকে দোষারোপ নয়াদিল্লির। সামরিক মহড়া ঘিরে উত্তেজনা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা সরকার বললেও নির্দিষ্ট তারিখ না দেয়ায় সংশয় কাটছে না রাজনৈতিক দলগুলোর। বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর থেকে 26 জানুয়ারির মধ্যে না হলে নির্বাচন পেছানোর শঙ্কা রয়েছে 6 থেকে 8 মাস। আর সরকার সংস্কার কমিশনের সাথে জড়িত বিশিষ্টজনরা বলছেন, দলগুলোর মধ্যে ঐক্য হলে ডিসেম্বরেই নির্বাচন দেওয়া সম্ভব। সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। শুধু আইন উপদেষ্টা নয়, এর আগে অন্তর্বর্তী সরকার প্রধানও একাধিকবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, তবে ঠিক কোন মাসে সেটি স্পষ্ট করেননি। তাতে নির্বাচন নিয়ে দলগুলোর সংশয় কাটছেই না। আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান রাজনৈতিক দলগুলোর সংশয় বাদ দিয়ে যদি সরকারের দেয়া সময় ডিসেম্বর থেকে জুন ধরা হয়, তাহলে এর মধ্যে নির্বাচনের উপযুক্ত সময় কোনটি? সাধারণত মধ্য ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে চলে পরীক্ষা, আর 2026-এর রমজান শুরু 20 তারিখের আগে পড়ে। সে হিসেবে ঈদ উল ফিতর হতে পারে মার্চের 20 তারিখের দিকে। যদি রমজানের মধ্যে এসএসসি পরীক্ষা না হয়, তাহলে সেটি গড়াবে এপ্রিলের শেষ পর্যন্ত। এরপরেই উচ্চ মাধ্যমিক শুরু হলে শেষ করতে হবে মে মাসের মধ্যে, কারণ সম্ভাব্য ঈদ উল আজহা 27 মে। তারপরে শুরু বর্ষা ও দুর্যোগপ্রবণ সময়। আমাদের একটা সিজনাল ব্যাপারও আছে, বর্ষাকাল থাকে, বিভিন্ন সময় কিন্তু আমরা নির্বাচনগুলো গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারি না। তো আপনি যদি সিজন বিবেচনায় নেন, আপনি যদি কেন্দ্রীয় পরীক্ষাগুলো বিবেচনায় নেন এবং রমজানকে বিবেচনায় নেন, তাহলে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মধ্যে নির্বাচন কমপ্লিট না করলে কিন্তু আমাদের নির্বাচন কিন্তু আবার 6 মাস পিছিয়ে যাবে বা 8 মাস পিছিয়ে যাবে। যদি অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তাহলে মোটা দাগে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভালো সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এই পঞ্জিকা ধরে বিএনপি ডিসেম্বরে আর জামাত রমজানের আগে নির্বাচন চাইছে কিনা জানা নেই। তবে দুই দলের শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে একই সুরে কথা বলার কারণ কি? জামাত আমিরের লন্ডন সফর? সংস্কার এবং বিচার করে নির্বাচনে যাওয়া, সেটা সরকারের যে প্রতিশ্রুত যে ডেট ডিসেম্বর থেকে জুন বা সেই সময়ের মধ্যে যদি এই কাজগুলো হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামাত সেদিকে ইঙ্গিত করেছে। রাজনীতিতে যে সংস্কৃতি বিগত সরকারের সময়, যেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আমরা সকলের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এটা কিন্তু রাজনীতি, গণতন্ত্রের ভিত্তিটা কিন্তু হচ্ছে আলোচনা, সংলাপ। সবাই সবার সাথে বসতে হবে, আলাপ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু মিলে, তো সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে যাওয়া জাতীয় সংসদের প্রাণ ফিরে পেতে অন্তর্বর্তী সরকার বলছে অপেক্ষা করতে হবে 25 ডিসেম্বর থেকে 26 জুন পর্যন্ত। তবে বিএনপি ও সমমনা দলগুলো চাইছে এই অপেক্ষার অবসান হোক চলতি ডিসেম্বরেই। যদি তাই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার কতটা সম্ভব? সবাই যদি কাছাকাছি একটা মত ঐক্যে আসে, এটা খুবই সম্ভব, অসম্ভবের তো কোনো প্রশ্নই আসে না। যদি ডিসেম্বরেও হয়, এখনো যথেষ্ট সময় আছে, এটাকে একদম কম সময়ে বলা যাবে না।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সরকার নয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। এটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর এবং সরকারের উপর। বস্তুত বলটা মূলত রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি এই ব্যাপারে একমত হতে পারে, যত দ্রুত একমত হবে তত দ্রুত আমাদের নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার পর থেকে দেশে আয়োজিত 12টি নির্বাচনের মধ্যে 9টি হয়েছিল ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আর একবারই নির্বাচন হয়েছিল জুনে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চিকিৎসা শেষে আগামী 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন টিভিকে এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। গত মাসে দল থেকে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সরকারের কাছে চিঠি দেয় বিএনপি। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান থাকলেও এবার বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও আসবেন। জানা যায় সে অনুযায়ী জোবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন, বাড়ানো হচ্ছে নিরাপত্তা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। সমাবেশের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটি 3টার সময় শুরু হয়। 1 ঘন্টা পার হয়েছে। আমরা দেখছি এখন মঞ্চে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা কথা বলছেন এবং এই সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু এটি ঢাকা মহানগরের আয়োজনের একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই যে বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা দেখছি যে তারা এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এখানে যারা এখন পর্যন্ত বক্তব্য দিচ্ছেন সবার কিন্তু একই বক্তব্য বা তারা একইভাবে কথা বলছেন যে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। এই যে নির্বাচনের কথা হচ্ছে বা বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, সেই বিষয়টা তারা এখানে টেনে আনছেন। তারা বলছেন যে কোনোভাবেই শুধু আওয়ামী লীগকে তো দলগতভাবে তো নয়, তাকে নিষিদ্ধ যেমন করতে হবে তেমনি যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকেও যাতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেই ব্যবস্থা যেন করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, সেটি বলা হচ্ছে। এবং তাদের বক্তব্যে আরেকটি বিষয় উঠে আসছে। তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যে আসন্ন নির্বাচন, সেটি যেন আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনোভাবেই না হয় এবং সেটিকে রুখে দেওয়ার জন্য তারা বলছেন যে এই এনসিপি যে নতুন বিপ্লবের মধ্য দিয়ে নতুন ছাত্র এই তারা দল গঠন করেছেন রাজনৈতিক, তারা সেটি আসলে রুখে দিবেন। তাদের বক্তব্যে এই বিষয়গুলো বারবার আসেন এবং শুধু যে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে নির্বাচনেরকে তারা বলছেন ব্যাপারটি এমন না, তারা আরও বলছেন যে সংস্কারের প্রসঙ্গটা তারা বারবার টেনে আনছেন। তারা বলছেন যে পূর্ণ সংস্কার করেই আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা এখানে এসেছেন ঢাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই বলছেন যে আওয়ামী লীগ শুধু জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে, বিষয়টি এমন নয়। এর আগে শাপলায় গণহত্যা ঘটিয়েছে, এর আগে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিংবা এই ৭১ পরবর্তী সময়ের কথা বলছেন যে যত হত্যাকাণ্ড আওয়ামী লীগের দল হিসাবে ঘটিয়েছে প্রত্যেকটা যেন তাদের বিচার যেমন নিশ্চিত হওয়ার দাবি রাখে, তেমনি তাদেরকে আবার পুনর্বাসন করলে আবারও বাংলাদেশে এরকম বড় ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে পারে সেই আশঙ্কা তারা করছেন। এবং এই জন্যই তারা বলছেন যে কোনো উপায় হোক আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনীতিকে অতি দ্রুত এইটিকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি তারা জানাচ্ছেন। এবং তারা এটিও বলছেন যে এই তাদের যে কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক, তিনি আসলে কি বার্তা দেন, দলীয় বার্তা, সেটি জানার জন্য তারা অপেক্ষা করছেন। এর পরবর্তী আসলে যদি আরও জানতে পারি বা তাদের কেন্দ্রীয় নেতারা কি বলছেন সেটি পরবর্তী তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই ছিল আমার কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এনসিপির বিক্ষোভ সমাবেশের সবশেষ। জাওয়াদ, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা সহকর্মী জাওয়াদ মাহমুদের মাধ্যমে। এদিকে নারী কমিশনের সুপারিশ ও কমিশন বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার করা সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। আর বৈষম্য বিরোধী কওমি শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করা হয়েছে। হেফাজতের দাবি মানা না হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নারী কমিশন বাতিলের দাবি জানান। শনিবারের মধ্যে নারী কমিশনের সুপারিশ বাতিল করে কমিশনের নারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জুনায়েদ আল হাবিব। একই সঙ্গে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের নেতাকর্মীরা মিছিল করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করে কওমির শিক্ষার্থীরা। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জুলাই আগস্টের গণহত্যারও বিচার দাবি করেন তারা। আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নবরাতে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সুকৌশলের রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় নির্বাচন আয়োজনের বিষয়ে ধোঁয়াশা কাটেনি বলেও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নানা আয়োজনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা তুলে ধরেন জাতীয় নির্বাচন, সংস্কার ও রাখাইনে করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এতে অংশ নিয়ে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংস্কার এবং নির্বাচনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। নির্বাচনের বিষয়ে দ্বিমত থাকলে জনগণের রায় নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার দাবিও জানান তারা। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন? আলোচনায় অংশ নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে পতনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। এবি পার্টির সভাপতি বলেন, জাতীয় ঐক্য তৈরির রাজনীতি ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করতে চায় তাদের দল। আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তারা দুর্নীতি ও অবৈধ অর্থ নিয়ে সুযোগের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও সম্প্রতি সুকৌশলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি?
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করে এবি পার্টির নেতাকর্মীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে স্লোগানে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল সহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসি দাবি করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে বলেও জানান তারা। অনতিবিলম্বে জামিন বাতিল সহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা। দ্রুত আলিফ হত্যার বিচার সম্পন্ন করার আহ্বানও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এর আগে গেল 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করে আদালত। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যা আগামী নির্বাচন ঘিরে আরও বাড়তে পারে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন চাকরিচ্যুত 3 সাংবাদিক। একই সঙ্গে জানান, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় পাশ হতে পারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা, যেখানে মতামত তুলে ধরেন শিক্ষক, সাংবাদিক, গবেষক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদে অনুমোদন হবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। অভিযোগ করেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে, যা কখনো শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন বলেও দাবি তার। সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন, 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যেসব সাংবাদিক জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপরীতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ যারা আসলে ওই সময়ের সহযোগী ছিল অথবা চুপ ছিল, তারা কিন্তু নানাভাবে আমাদের এই সময় আবার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারেও যদি সতর্ক না থাকেন, তাহলে কিন্তু আপনি ঘরের মধ্যেই যদি আপনি কোনো বিস্ফোরণ ঢুকিয়ে রাখেন, তাহলে এখান থেকে বাঁচা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হবে। আমাদের গণমাধ্যমের জন্য আজকে সবচেয়ে বেশি সংকট বা যে বেশি জরুরি, সেটা হলো যে আস্থার সংকটই তৈরি হয়েছে। সেই সংকট থেকে দূর করে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থাটা ফিরিয়ে আনা। আর এই ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে, আমাদেরকে সাদাকে সাদা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। ভারত ও আওয়ামী লীগ মিলে এগুলো করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই অপপ্রচার আরও বাড়তে পারে বলেও জানান শফিকুল আলম। 5 জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে 2টা ফোর্স। একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এদের তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছেন গ্রামবাসী।
স্থানীয়রা জানায় বিরল ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। বেলা 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এতে ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডো ও ফিলিপ সারেন নামে দুই ভারতীয় নাগরিককে ধরে আনেন গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিকদের বিনিময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুজন বিএসএফ আসিয়ে ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে তারা আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি। হজযাত্রায় চতুর্থ দিনে ভিসা পাননি 14,349 জন। ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজযাত্রা। ভিসা হলেও টিকিট প্রাপ্তিতে বিপাকে পড়েছে এজেন্সিগুলো। তবে কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতায় কোনো হজ ফ্লাইট মিস করলে টিকিট রি ইস্যুতে অতিরিক্ত চার্জ দিতে হবে না। আরও জানাচ্ছেন ওমর ফারুক। হজ গমনে ইচ্ছুক হাজিদের চোখে আনন্দের ছাপ। পূরণ হতে যাচ্ছে মক্কা মদিনায় যাবার স্বপ্ন। মহান আল্লাহ তাআলার সেই ঘর আমরা দেখতে পারবো, সেই আরাফাতের ময়দান যেখানে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই জায়গাটায় যেতে পারবো। সার্বিক বিষয়টা মনে হলে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আমাকে তুমি ডাকছো, আল্লাহ তোমার এখানে হাজির হয়ে গেছি, এর থেকে আনন্দ আর কিছু না। সার্বিক বিষয় নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে রিয়ালের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বলেন সরকারের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিত। এই 3 বিমানের লাইন একত্রিত হয়ে সেগুলো এনারা যারা কাজ দিচ্ছেন তেনারাও ঠিকমতো করতে পারছেন না, হাজিরা ভোগান্তির মধ্যে। সৌদি আরবের রিয়ালের দামটা বাড়ায় দেয়, তাতে বাংলাদেশ সরকার সৌদি রিয়ালটা যাতে না বাড়ায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করে। এদিকে এখনও ভিসা হয়নি 14,349 জন হজযাত্রীর। এ ব্যাপারে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। জানিয়েছে ভিসা জটিলতায় টিকিট রি-ইস্যুতে বাড়তি অর্থ লাগবে না যাত্রীদের। কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন তাহলে তার যে পুনরায় যে টিকিট রি-ইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। গত 3 দিনে ভিসা জটিলতায় আটকে থাকা 5 জন হজযাত্রী ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বাকি 13 জনের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। কিছু কিছু এখনও আনঅ্যাসাইন্ডের পরিমাণ বেশি রয়েছে। আমরা আশা করছি যে এটি নিশ্চয়ই এর সময়ের সাথে সাথে এই যে অ্যাসাইন্ডের পরিমাণও বেড়ে যাবে এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট আসলে ওই অর্থে যে খুব বেশি সিট ফাঁকা গিয়েছে সেরকম কিন্তু আমরা জানি না। ইতিমধ্যে মিনায় সকল বুকিং সম্পন্ন হয়েছে এবং বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাব সভাপতির। আমাদের কোনো হাজিদের কোনো সমস্যা হলে আমরা অবশ্যই সাথে সাথে তাদেরকে বলতেছি এবং তারা সর্বোত্তর চেষ্টা করছে এটা সলভ করার জন্য। আমরা 100% বাড়ি ভাড়া করে ফেলছি এবং টিকিটের টাকাও আমরা জমা নিয়ে নিছি। ম্যাক্সিমাম টিকিটে জমা নিয়ে নিচ্ছি। যখনই আমরা সিট পাই তখন আমরা পে অর্ডার মাধ্যমে টিকিটগুলো করে নিচ্ছি। চতুর্থ দিনে 43টি ফ্লাইটে ঢাকা ছেড়েছে 17,666 জন হজযাত্রী। মক্কা পৌঁছেছেন 10,191 জন। ওমর ফারুক, এখন ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। বেড়েছে মাংসের দামও। আমিষের বাজারে দাম ঊর্ধ্বমুখী হলেও সরবরাহ ভালো থাকায় দাম কমেছে সব ধরনের সবজির। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিলেটের বাজারে সাপ্তাহিক ছুটির দিনে দাম বেড়েছে সব ধরনের মাছের। পাইকারি ও খুচরা বাজারগুলো ঘুরে দেখা যায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। খুচরা বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। গ্রাস কার্পের দাম 30 টাকা বেড়ে 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ইলিশের। প্রতি কেজি ইলিশ আকার ভেদে 1900 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে 30 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের ছোট মাছের দামও। ক্রেতারা বলছেন মাছ কিনতে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। শুধু বাংলাদেশ থেকে যোগান দেওয়া সম্ভব না, বাইরে থেকে যে মাছটা আসতো এটা তো আমাদের অনেক ঘাটতি পূরণ হইতো। এই মাছটা আসে না এখন। যে জায়গা থেকে মাছ আছে ওই জায়গায় একটু বেশি, যার কারণে ওখান থেকে আমাদের আনা খরচ সবকিছু মিলিয়ে দামটা একটু বেশি হয়েছে। যে তুলনায় মাছ টাকা লইয়া ইসলাম এই তুলনা হয়েছে না এখনো টাকায়, কম মাছ লইয়া যায় আমার কি।
গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ময়মনসিংহের বাজারে ৬০ থেকে ৭০ টাকার নিচে পাইকারিতে মিলছিল না কোনো সবজি। তবে আজ বাজারের চিত্র উল্টো। সরবরাহ বাড়ায় পাইকারিতে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা কমেছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, টমেটো ৪০, করলা ৩৬, ঢেঁড়স ৪০ এবং বেগুন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। পাইকারিতে দাম কমলেও খুব বেশি প্রভাব নেই খুচরা বাজারে। একটু সামান্য কম আর কি। চিন্তার দাম আগের একটু কম, করলার দাম আগের একটু কম, শসার দাম আগের মতনই আছে। পয়সা সামনে সপ্তাহ ১২০০, এখন হচ্ছে ১৬০০। চুয়াডাঙ্গার বাজারে বাড়তি গরু, খাসি এবং মুরগির মাংসের দাম। কেজিতে ১৫ টাকা বেড়ে ১ কেজি ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা হয়েছে। ৩০ টাকা বেড়েছে সোনালী মুরগির দামও। ২০ টাকা বেড়ে কেজিতে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি। ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১,০৫০ টাকায়। আমিষের বাজারে এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মাছ কিনতে পারি নাই, মাংস কিনতে পারি নাই, কিছুই কিনতে পারি নাই, শাক আর বেগুন কিনে নিয়ে এখন যাচ্ছে এই অবস্থাতে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা, মাছের দামও অনেক বেশি। এদিকে মানিকগঞ্জের পাইকারি আড়তে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে করে গত এক সপ্তাহে করলা, টমেটো, মিষ্টি কুমড়া, লেবু সহ বেশ কিছু সবজির দাম কেজি প্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। দাম অপরিবর্তিত রয়েছে মূলা, পটল, কাঁচামরিচ ও আলুর। আমদানি অনেকটা বেশি আর দাম একটু কমছে, কমপক্ষে ৮ টাকা ১০ টাকা কেজি বলতে কমছে আর কি। করলাগুলো ৩০ টাকা ৩২ টাকা, আর আপনার পটল ৪০-৪৫ টাকা ভাই, আর শসা ৪০-৪২ ভাই। বাজার মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টেলি ওয়ার্ডের নাজির খাল ও কালিরছড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় অর্থায়নে স্থানীয় ৭০০ নেতাকর্মী এই খাল খননে আগামী ১ মাস কাজ করবে। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। কাগজে কলমে চট্টগ্রাম নগরে খালের সংখ্যা ৫৭, তবে ক্রমাগত দখল দূষণে এখন ৩৬টি খালের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলো খনন ও সংস্কারে চলছে প্রায় ১৪,৫০০ কোটি টাকার ৪ প্রকল্প, যার মধ্যে প্রায় ৮,৫০০ কোটি টাকা খরচ হয়ে গেলেও তেমন কোনো সুফল পায়নি নগরবাসী। এ অবস্থায় প্রকল্পের বাইরে থাকা বা আবর্জনার ভাগারে পরিণত হওয়া বিভিন্ন খাল খননে সেবা সংস্থার সহযোগী হিসেবে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। শুক্রবার নগরের কাট্টলিতে মৃতপ্রায় নাজির খাল ও কালিরছড়া খালে স্বেচ্ছাশ্রমে খনন কাজের উদ্বোধন করে বিএনপি। ১ মাসের এই কার্যক্রমে অংশ নেবে দলের ৭০০ নেতাকর্মী। আমাদের প্রায় ৭০০ কর্মী কাজ করবেন এবং সাথে সাথে স্কেভাটার আছে, লোবোর্ড আছে, সবগুলি ড্রাম ট্রাক আছে, সবগুলি মিলে আমাদের নেতাকর্মীরা এই কাজে সম্পৃক্ত হয়েছে। খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালগুলো ঘিরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাই কোনো সুফল মেলেনি। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সিডিএর প্রকল্পের বাইরে থাকা ২১টি খাল ও ১৬০০ কিলোমিটার নালা খননে সরকারের কাছে ৩৯৮ কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে ২১টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। খাল খনন ঘিরে নগরের রাজনৈতিক দলগুলোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসীও। এসব কর্মসূচির মধ্য দিয়ে নগরের মৃতপ্রায় খালনালা যাতে প্রাণ পায় এমন প্রত্যাশা তাদের। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। পাকিস্তানি গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগের পর এবার এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই তৈয়বার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ISI-কে দায়ী করেছে নয়াদিল্লি। দুদেশের সামরিক মহড়ার প্রস্তুতি নেয় কাশ্মীর ইস্যুতে আঞ্চলিক সংঘাত উস্কে দেয়া থেকে বিরত থাকতে আবারও উভয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল।
দিনরাত এক করে সীমান্তে কড়া প্রহরা ভারতীয় সেনাদের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকার কুপওয়ারা, পুলওয়ামা, সোপোরে, অনন্তনাগ, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা, সুন্দরবেনি ও আখনুর সেক্টরে শুক্রবার ভোরেও গুলি বিনিময় অব্যাহত ছিল পাকিস্তানি সেনাদের সঙ্গে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় উত্তাপ কমছেই না দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশীর। হামলার জন্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ওপর দায় চাপালেও এখনও প্রমাণ সরবরাহ করতে পারেনি ভারত সরকার, অভিযোগ ইসলামাবাদের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর, হামলার পর থেকে ২৮০০-র বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। আরও অনুসন্ধানের জন্য হেফাজতে রয়েছে ১৫০-র বেশি মানুষ। এনআইএর প্রাথমিক প্রতিবেদনে ২২ এপ্রিলের হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই ও নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ব্যাপক ফরেনসিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহের কথা জানিয়েছে এনআইএ। ঘটনাস্থল থেকে জব্দকৃত ৪০টির বেশি কার্তুজ পাঠানো হয়েছে ব্যালিস্টিক ও রাসায়নিক বিশ্লেষণের জন্য। এত কিছুর পরও হামলার ১০ দিন পেরিয়ে এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা, বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। এমন পরিস্থিতিতে কাশ্মীর সহ দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। और अगर कोई एक कायराना हमला कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ও পরাশক্তির মধ্যে উত্তেজনার পারদ যত চড়ছে, ততই সীমান্তে সক্রিয়তা বাড়ছে দুই দেশের সেনাবাহিনীর। পাঞ্জাবের ঝিলাম শহরের কাছে তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের উপস্থিতিতে চলে সামরিক মহড়া। এর আগে মহারাষ্ট্র ও গুজরাটের আরব সাগর উপকূলে মহড়ার ঘোষণা দেয় ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে গুজরাটের হাজিরা বন্দরে ভিড়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাট। এ অবস্থায় দুদেশকে আঞ্চলিক যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। নুজহাত কামাল, এখন বিশ্ব। মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। প্রাণ গেছে ৩ শিশু ও ১ নারী সহ কমপক্ষে ৪ জনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতার রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত ২০০-র বেশি ফ্লাইট। বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটেছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় অনেক এলাকায়। তীব্র যানজটে দুর্ভোগের মুখে লাখো মানুষ। দমকা বাতাস আর তীব্র ধূলিঝড় দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুক্রবারও রাজধানী জুড়ে জারি রয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতার রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী ৩ দিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেওয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্নই থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। তীব্র গরমের মাঝে একচিলতে ঝড় বৃষ্টিতে স্বস্তির শ্বাস ফেলেছেন অনেকে। একদিন আগেও ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রার পারদ নেমে গেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ২ ম্যাচের টি-20 সিরিজের সূচি। আগামী ১৭ ও ১৯ মে শারজায় ম্যাচ দুটি হবে বলে জানিয়েছেন বিসিবি। মে মাসের শেষের দিকে পাকিস্তান সফর করবে নাজমুল শান্তরা। সেখানে একই মাসের ২৫, ২৭ ও ৩০ তারিখ এবং জুনের ১ ও ৩ তারিখ ৫টি ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান আর আরব আমিরাত সফরের আগে দেশে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল, যা শুরু হতে পারে মে মাসের ৫ তারিখ। সব মিলিয়ে ৮ থেকে ১০ দিনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
গোড়ালির ইনজুরিতে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। ইংল্যান্ডে 3 জন চিকিৎসকের পরামর্শের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, গেল 29 ও 30 এপ্রিল ইংল্যান্ডে 2 চিকিৎসকের সঙ্গে দেখা করেন তাসকিন। বৃহস্পতিবার তাকে নেওয়া হয় আরও একজন চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষা শেষে 3 চিকিৎসকই জানিয়েছেন আপাতত করাতে হবে না অস্ত্রোপচার, রিহাব করলেই খেলতে পারবেন অভিজ্ঞ এই ডানহাতি পেসার। আগামী 5 মে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন তাসকিন আহমেদ। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডিসেম্বর থেকে জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব মত সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের। আগামী সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালো বিএনপি। নির্বাচনের দাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। আওয়ামী লীগের বিচার ও কার্যক্রম নিষিদ্ধে এনসিপির সমাবেশ। নারী সংস্কার কমিশন বাতিল না করলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। আওয়ামী অর্থায়নে গুজবের চ্যালেঞ্জে সরকার, নির্বাচন ঘিরে আরও বাড়ার শঙ্কা প্রেস সচিবের। জানালেন সেলফ সেন্সরশিপেই 3 সাংবাদিকের চাকরিচ্যুতি। এবং পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপ, জড়িতের অভিযোগের পর এবার আইএসআইকে দোষারোপ নয়াদিল্লি। সামরিক মহড়া ঘিরে উত্তেজনা। এই ছিল এখন বিকেলে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।